রাতের বেলা একা একা হেঁটে বাড়ি ফিরছি। গ্রামের নিরিবিলি রাস্তা, শুনশান নীরবতা, আশেপাশে তেমন কোনো লোকজন নেই, ফাঁকা। আমি হাঁটছি আর ফোন টিপছি, আর হঠাৎ কিছু দূর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা গলা ফাটিয়ে বলছে, বাঁচাও বাঁচাও। আমি সেখানে দাঁড়িয়ে শুনতে লাগলাম কোন দিক দিয়ে চিৎকারের শব্দটা ভেসে আসছে। মেয়েটার চিৎকারের শব্দ শুনে আমি সেদিকে এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম দুজন ছেলে একটা মেয়েকে টেনে হেঁটে নিয়ে যাচ্ছে। মেয়েটার শরীরে পুলিশের পোশাক, তার মানে মেয়েটা পুলিশ। ছেলেগুলো আমাকে দেখে বলতে লাগলো, কে রে তুই? আমাদের কাজে বাধা দিতে আসছিস? এখনো চুপচাপ এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই বেঁচে ফিরতে পারবি না আমাদের কাছ থেকে। তোরা একটা মেয়েকে নিয়ে ধর্ষণ করবি, আর কেউ কোনো কিছু বলতে আসলে তাদেরকে মেরে ফেলবি? এটা কি মগের মুল্লুক পেয়েছিস তোরা? আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই করব। আমাদের কাজে কেউ বাধা দিতে আসলে তাকে খুন করতেও আমাদের হাত কাঁপবে না। এখন তোদেরকে আমি ভালো মতো বলছি, মেয়েটাকে ছেড়ে দে, এখান থেকে চলে যা। আমি তোদেরকে কোনো কিছুই করব না। তোর সাহস তো কম নয়, তুই আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছিস? আজকে তোকে মেরে তারপর এই মেয়েটাকে নিয়ে আমরা এনজয় করব। তারপর আমি আর কোনো সহ্য করতে পারলাম না, হাতে থাকা একটা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করলাম। মেয়েটা ভয়ে চুপসে আছে। দুইটা ছেলেকে মেরে রক্ত বের করে দিলাম। শেষ পর্যন্ত ওরা জীবন নিয়ে পালিয়ে গেছে। আর তখন আমি মেয়েটার কাছে আসলাম। মেয়েটার কাছে আসার পর দেখতে পেলাম মেয়েটার পোশাক ছিঁড়ে গেছে। আমি আমার শার্ট খুলে তাকে দিলাম। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আপনি না থাকলে হয়তো ওরা আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। আত্মহত্যা ছাড়া আমার কোনো কিছু করার ছিল না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার কি কোনো কাজ ছিল এদিকে? আমি ওদেরকে ধরার জন্য এসেছিলাম। ওরা একটা লোকের হয়ে কাজ করে, আর তাকে ধরতে এসেছিলাম। আর আমাকেই ওদেরকে ধরতে এসেছেন? আপনার তো সাহস কম নয়, কারণ আপনি খুব ভালো করে জানেন যে ওরা খুব ভয়ঙ্কর। কেন একা ওদেরকে ধরতে আসলেন? ফোর্স নিয়ে আসলেন না কেন? আসলে আমার ভুল হয়ে গেছে। আমাকে একটু থানা পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? কারণ এখন তো কোনো গাড়ি পাবো না, তার জন্য আর কি বলছিলাম। তারপর আমি ওনাকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। আর বের হওয়ার পরে রাস্তা দিয়ে দুজনেই হাঁটছি চুপচাপ। আর তখন মারিয়া, লেডি পুলিশ, আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি করেন? মানে এখনো পড়াশোনা করেন নাকি কোনো জব করেন? না, এখনও জব করি না, এখন পড়াশোনা করছি। তবে একটা জব হলে অনেক উপকার হয় আমার জন্য। অনেক খুঁজেছি ভালো একটা জব, কিন্তু কোথাও পাইনি। এই পাশের গ্রামেই আমার বাড়ি, ঢাকায় পড়াশোনা করেছি। যে কোনো জব হলে কি আপনি করতে পারবেন? মানে আমার একজন বডিগার্ডের প্রয়োজন। আপনি কি বডিগার্ডের চাকরি করতে পারবেন? সমস্যা নেই, আমি যে কোনো চাকরি করতে পারবো। আর বডিগার্ড হওয়া তো খারাপ কোনো কিছু না, এটা আরও অনেক বড় মহান একটা পেশা। ঠিক আছে, তাহলে কালকে আপনি থানায় চলে আসবেন, আর তখনই কথা হবে। আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন, আমি ওগুলো দেখব। তারপর মারিয়া ম্যাডামকে থানার সামনে এগিয়ে দেওয়ার পরে আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। দেখতে পেলাম মা এখনও জেগে আছে। আর মা আমাকে দেখে বলতে শুরু করলো, কি রে শাহরিয়ার, তোর আসতে এত দেরি হলো কেন? তুই তো ঢাকাতে গিয়েছিলি, বলেছিলি বিকালের মধ্যে চলে আসবি। এত দেরি কেন হলো? আমি যে সেই কখন থেকে তোর জন্য বসে অপেক্ষা করছি। আসলে মা রাস্তায় একটু সমস্যা হয়েছিল তো, তার জন্যে আসতে লেট হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি করে খাবার দাও। এই কথা বলার পর আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে আসার পর আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে আসলাম। মা তখন খাবার দিল, আমি খাবার খাচ্ছি। আর তখন মা বলতে লাগলো, শোন, এবার তো কোনো চাকরি বাকরির ব্যবস্থা কর, কারণ চাকরি না করলে তো আর সংসারটা তোর বাবা একা চালাতে পারছে না। তোর বাবারও তো বয়স হয়েছে, তোর বাবা আর কত করবে? মা তুমি জানো আজকে আমি কেন ঢাকায় গিয়েছিলাম? তোমাকে বলেছিলাম যে আমি একটা ভার্সিটির কাজে যাচ্ছি। আসলে না, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেছে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুই কি বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলার সরাসরি আমাকে খুলে বল। এত ঘুরিয়ে পিছিয়ে আমি তোর কথা বুঝতে পারি না। মা
আমি সিবিআই অফিসার হয়ে এই গ্রামে এসেছি, আর এখানে একটা মিশন আছে, আর এই মিশনের জন্যই আমাকে পাঠানো হয়েছে। বুঝতে পেরেছো? এটা শুধুমাত্র তোমাকে বললাম, আর কাউকে বলা যাবে না, নিষেধ রয়েছে। আসলে সিবিআই অফিসার হয়ে জয়েন করেছি প্রায় 3 মাস হলো। তার মানে তুই আগে 6 মাস ট্রেনিংয়ের মধ্যে ছিলিস, তখন আমার সঙ্গে যোগাযোগ করতি না? তোকে ফোন করলে ফোন বন্ধ থাকতো, তখন তুই ট্রেনিংয়ে ছিলি, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি তখন ট্রেনিংয়ে ছিলাম। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। আপাতত আমি খেয়ে ঘুমিয়ে পড়ব, কালকে সকালে আমার অনেক কাজ আছে। তারপর আমি মায়ের সঙ্গে কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে আসার পর আমি মারিয়ার কথা ভাবছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আর এটাকে ধরেই আমার মিশন কমপ্লিট করতে হবে। তবে মেয়েটাকে যে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তার বলার অপেক্ষা রাখে না। মারিয়ার কথা ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, কারণ উদ্দেশ্য থানায় যাব এখন। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাবার খেয়ে আমি বাইক নিয়ে থানায় যেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে থানায় পৌঁছে গেলাম। থানায় আসার পর ভিতরে গেলাম, তখন মারিয়ার কেবিনে যাওয়ার পরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। মারিয়ার হাতে আমার সার্টিফিকেটগুলো দিয়ে দিলাম। তখন মারিয়া এগুলো দেখতে শুরু করলো মনোযোগ দিয়ে। কিছুক্ষণ দেখার পর আমাকে বলতে লাগলো, রেজাল্ট তো খুব ভালোই, সব কিছুতে A+। সমস্যা নেই, তুমি আজকে থেকে আমার বডিগার্ড হিসেবে জয়েন করো। আর তোমার বেতন হবে 20,000 টাকা, এরপরে আরও বাড়ানো হবে। আপাতত 20,000 টাকা তোমার স্যালারি। এই নাও আমার গাড়ির চাবি। গাড়ি ড্রাইভিং করতে পারো তো? জি ম্যাম, আমার গাড়ি ড্রাইভিং করার অভিজ্ঞতা আছে, কোনো সমস্যা নেই। তারপর আমি ম্যাডামের কাছ থেকে চাবি নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়িতে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরেই মারিয়া ম্যাডাম বের হয়ে আসলো আর আমাকে বলতে লাগলো, চন্দননগর নিয়ে চলো, ওখানে একটা মিশন আছে। আর আমি কোনো ফোর্স নিয়ে যাব না, কারণ ফোর্স নিয়ে গেলে ওখানে সবাই বুঝে ফেলবে। তারপর আমি গাড়ি চালাতে শুরু করলাম, আর উদ্দেশ্য চন্দননগর। ওই চন্দননগর এলাকাটা অনেক ভয়ঙ্কর এলাকা, কারণ ওখানেই আদর ঘর বলা যায়। আমি মারিয়াকে তখন গাড়ি চালাতে চালাতে জিজ্ঞাসা করতে লাগলাম, ম্যাডাম, চন্দননগরে আপনি ফোর্স না নিয়ে গিয়ে খুব ভালো করেছেন, কারণ ওখানে ফোর্স নিয়ে গেলে অনেক বিপদ হতে পারত। এখানে ছদ্মবেশে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি। আর তোমার ব্যাপারে আমি স্যারের সঙ্গে কথা বলেছি, তারা অনুমতি দিয়েছে আমার বডিগার্ড হিসেবে। এই নাও তোমার কার্ড। কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে এই কার্ড দেখাবে, তাহলেই হবে। আমি মারিয়ার কাছ থেকে এই কার্ড নেওয়ার পর পকেটে রেখে দিলাম। তারপর আমি গাড়ি চালাতে শুরু করলাম। খুবই দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা। আর প্রায় 3 ঘন্টা পরেই ওই চন্দননগরে এসে পৌঁছালাম। চন্দননগরে পৌঁছানোর পর গাড়ি নিয়েই ওই গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গাড়ি রেখে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। আর তখন মারিয়া বলতে লাগলো, এখান দিয়ে মনে হয় না উপরে উঠে যাবে, কারণ উপরে ওঠা খুবই প্রয়োজন। ওরা উপরে আছে, আর ওখানে রকিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে কি করব বুঝতেই পারছি না। এখানে উঠবো কোন দিক দিয়ে? ম্যাডাম, এখান দিয়ে উঠতে পারবেন না, আপনি আমার সঙ্গে আসুন। ওদিক দিয়ে মনে হয় রাস্তা আছে, ওদিক দিয়ে উঠা যাবে। আমি মারিয়াকে নিয়ে এসে এদিক দিয়ে যেতে শুরু করলাম। মারিয়া উপরে আসার পর একাই সবাইকে মারতে শুরু করলো। আর তখনই কেউ একজন মারিয়াকে গুলি করতে যাবে, আমি তাকে লাথি মেরে সেখান থেকে ফেলে দিলাম। তখন মারিয়া এটা খুবই ভালো করে দেখতে পেল, আর মারিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আমি এই হাসিটা দেখেই আর সামলাতে পারলাম না। মনে হচ্ছে কেউ আমার বুকের উপর ছুরি মেরে দিয়েছে। ওর হাসিটা এত সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। মারিয়া 4 থেকে 5 জনকে অ্যারেস্ট করে নিচে নামাতে শুরু করলো। আমিও সাহায্য করলাম। তারপর গাড়িতে তুলে ফেললাম। গাড়িতে তোলার পর তখন মারিয়া বলল থানায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে মারিয়াও তখন বলতে লাগলো, তোমার কাছে আমি অনেক খুশি হয়েছি। আজকে তুমি আবারও আমাকে বাঁচিয়েছো। তুমি না থাকলে হয়তো ওদেরকে ধরতে পারতাম না আমি। ম্যাডাম, এটা আমার দায়িত্ব আপনাকে সব কিছুর হাত থেকে রক্ষা করা, আর নিরাপত্তা দেওয়া সব কিছুই আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই ম্যাডাম। মারিয়ার কোনো কথা বলল না। তারপর আমি গাড়ি চালিয়ে চলে আসলাম আবারও থানায়। থানায় আসার পর ওদেরকে
নিয়ে জেলের ভিতরে ভরে দিল, আর আমি গাড়িতে বসেছিলাম। এদিকে মারিয়া তার কেবিনে কাজ করছিল, আর তখনই ওসি সাহেব মারিয়ার কেবিনে প্রবেশ করে আর মারিয়া দাঁড়িয়ে সালাম দেয়। তখন ওসি সাহেব মারিয়াকে বলতে লাগলো, মারিয়া, আমি তোমার কাছে অত্যন্ত খুশি হয়েছি। তুমি এইভাবেই কাজ করে যাও। আর আজকে গ্যাংকে ধরেছ, এদেরকে কে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে এটা খুঁজে বের করে এদেরকে অ্যারেস্ট করবে। ওকে স্যার। স্যার, ওরা স্বীকার করেছে সব কিছু। আমি সকল প্রমাণ আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি এগুলো দেখে নেবেন। এই বলে স্যার চলে গেল। আর স্যার চলে যাওয়ার পরে মারিয়া তার নিজের কাজ করতে শুরু করলো। আমি বসেছিলাম মারিয়ার জন্য। মেয়েটার দিকে দূর থেকে তাকিয়ে দেখছি। মেয়েটা খুবই মনোযোগ দিয়ে চশমা পরে কাজ করছিল। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা বের করে দেখতে পেলাম আমাকে স্যার কল দিয়েছে। আমি খুব ভালো করে জানতাম যে আমাকে স্যার কল দেবে। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা রিসিভ করলাম। মোবাইলটা রিসিভ করার পর ওপাশ থেকে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার কি খবর? তুমি তো মিশনের ব্যাপারে কোনো তথ্যই আমাকে দিচ্ছ না। এভাবে বসে থাকলে কিন্তু হবে না। আমি তোমাকে যে কাজটা দিচ্ছি সেই কাজটা কেন করে দিচ্ছ না? তুমি ওদের ব্যাপারে কোনো তথ্যই জানাতে পারছো না এখন পর্যন্ত। স্যার, আমি সব কিছুই পাঠিয়ে দিব 24 ঘন্টার ভিতরে। আমি আপনার কাছে 24 ঘন্টা সময় নিয়েছি, আর এই 24 ঘন্টার মধ্যে ওদেরকে আমি ধরে ফেলবো। একদম পুরো গোডাউনের মধ্যে গিয়ে আমি ওদের ঠিকানা সব কিছু জেনে ফেলেছি। কিন্তু এখন যদি গোডাউনে অ্যাটাক করতে যাই তাহলে তো সমস্যা হতে পারে। আমি বুঝে শুনে তারপরে অ্যাটাক করতে যাব। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে কাজটা হওয়া চাই। আমি উপরে জবাব দিয়ে তা করতে পারছি না, তুমি বুঝতে পারছো? এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমার ইমেল আসলো একটা। ইমেলটা ওপেন করে দেখলাম একটা লোকের ব্যাপারে স্যার আমাকে তথ্য জানিয়েছি। আমি লোকটার ব্যাপারে সব কিছু জানতে শুরু করলাম। লোকটার নাম হলো আলী হোসেন। গ্রাম তো এটাই, কিন্তু আলী হোসেন নামে এই গ্রামে কেউ তো থাকে না আমার জানা মতে, কারণ এটা আমার জন্মস্থান। আর এখানে তো আলী হোসেন নামে এই চেহারার মানুষ কেউ তো নেই। তাহলে কি স্যার এটা জানেন না নাকি? না, এটা তো কখনোই হতে পারে না। গোয়েন্দা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আর ওরা তো তদন্ত করে এটা বের করেছে। কি করে হতে পারে? মাথায় তো কোনো কিছুই আসছে না। এই লোকের খোঁজ খবর কি করে নিব? আমি আরও পড়তে লাগলাম। দেখতে পেলাম ও নারী কেলেঙ্কারির সাথেও জড়িত রয়েছে। এছাড়াও মাদকদ্রব্যের মধ্যেও তার হাত রয়েছে। এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় মারিয়া বের হলো। মারিয়া বের হওয়ার পর তখন গাড়িতে উঠে পড়ল। আমি তখন গাড়ি চালাতে শুরু করলাম। গাড়িটা নিয়ে গেলাম সোজা তার কোয়ার্টারে। আমি মারিয়াকে নামিয়ে দিলাম। আর নামিয়ে দেওয়ার পর তখন মারিয়া আমাকে বলতে লাগলো, কালকে সকালে ভোরবেলা খুব তাড়াতাড়ি চলে আসবে, বুঝতে পেরেছো? একদমই দেরি করা যাবে না। গাড়িটা পার্ক করে তোমার বাইক নিয়ে চলে যাও, আর আমি যখন কল দিব তখন চলে এসো যে কোনো সময়। ঠিক আছে বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর আমি আমার বাইক নিয়ে যেতে শুরু করলাম অন্য একটা জায়গায়, যেখানে গেলে আমি আমার সকল তথ্য পেয়ে যাব। আমি আসলাম আমার ইনফর্মার গুড্ডুর কাছে। গুড্ডুর কাছে আসার পর তখন গুড্ডু বলতে লাগলো, এটাকে তো আমি খুব ভালো করে চিনি, এটা আপনার এই সম্পর্কে চাচা হয়। কিন্তু আপনি কেন চিনতে পারছেন না জানেন? উনি প্লাস্টিক সার্জারি করে অন্য চেহারা বানিয়ে এখন বসবাস করছে। বেশ অনেক আগে প্লাস্টিক সার্জারি করেছে, আমি খুব ভালো করেই জানি। ও আচ্ছা, তার আস্তানাটা কোথায় সেটা বলতে পারবি? ওর আস্তানার কাছে আমাকে নিয়ে চল তাড়াতাড়ি। এটা তো হতে পারে না বস, আমি যেতে পারবো না। আমি সব কিছু আপনাকে বলে দিতে পারি, কিন্তু আমি যেতে পারবো না। কারণ একবার যদি আমার ব্যাপারে জানতে পারে তাহলে আমাকে খুন করে ফেলবে। আমি তো বাঁচতে চাই। তুই যদি না যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তোকে যেটা বলেছি সেটা কর। তোকে যেতে হবে মানে যেতে হবে। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না কেন? আমাকে নিয়ে গেলে শুধু শুধু আপনার আরও ঝামেলা হবে। আপনার যেরকম মিশনে অভিজ্ঞতা আছে, আমার কি এটা আছে? আমাকে তো ওরা গুলি করে দেবে। গুড্ডু আমার বাইকের পেছনে বসে পড়ল, আর আমি তাকে নিয়ে যেতে শুরু করলাম। সে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিছু দূর আসার পরেই আমি তাকে নামিয়ে দিলাম, কারণ তারা গেলে অনেক সমস্যা হতে পারে। আমি একাই যেতে শুরু করলাম। কিছু দূর আসার পর আমি আমার বাইক রেখে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলাম। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা ছোট কুঠুরি ঘর রয়েছে। আমি সেখানে চুপি চুপি গেলাম।
শুনতে পেলাম ভেতর থেকে কিছু কথা ভেসে আসছে। হয়তো ভেতরে 2-3 জন মানুষ হতে পারে। আমি জানালা দিয়ে দেখতে পেলাম, আর যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ওই আলী হোসেন এবং তার সঙ্গে অন্য আরও 2টা মেয়ে নষ্টামি করছে। ওদের কথাবার্তা ঠিক এরকম ছিল। শোন, তোরা দুই পাশে দুজন আমাকে আদর কর। আমি তোদের সোয়াগ পেয়ে নিজেকে অসীম সমুদ্রের মধ্যে নিয়ে যেতে চাই। বস, আপনি যে এত খারাপ মানুষ, এত বড় একটা লুচ্চা, সেটা যদি গ্রামের মানুষ জানতে পারে আপনার চেয়ারম্যানগিরি বের করে দেবে সবাই। আচ্ছা, আপনার কি ভেতরে একটু খারাপ লাগে না? আমরা তো আপনার মেয়ের মতো, আর আপনি আমাদেরকে ব্যবহার করছেন। অন্ততপক্ষে মনে হয় আমরা আপনার মেয়ের ছোট হব, আর আপনি আমাদের শরীর নিয়ে ব্যবহার করছেন, তা আবার আমাদের 2 বোনকে একসঙ্গে। কী সব কথা বলছিস? এইসব আজারে কথাবার্তা আমার সামনে বলবি না। যদি আরেকবার বলিস তাহলে কিন্তু এখানেই মেরে পুঁতে রেখে দেব, আর কেউ দেখতে আসবে না তোদেরকে। এমন তো না যে তোদেরকে আমি কিছুই দিচ্ছি না। তোদেরকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি, তাতেও তোদের হচ্ছে না। আমরা তো এগুলো টাকা পয়সা কোনো কিছুই চাইনি। প্রথমে আমরা আমাদের নিজের ইজ্জতটাকে আপনার কাছে বিলিয়ে দিয়েছি বাধ্য হয়ে। আমাদের আর এইসব করতে ভালো লাগে না। আমরা এই লাইন থেকে মুক্তি চাই। এটা কখনই হবে না। শোন, তোরা চলে গেলে পরে আমার ব্যবসা কি হবে? তোরা ছাড়া মেয়েগুলোকে কে রেডি করে সুন্দর করে বানিয়ে বিদেশি ভাইয়ের কাছে পাঠাবে কে? তাহলে আমাদেরকে টাকা আরও বাড়িয়ে দিতে হবে। আমরা বাড়তি টাকা ছাড়া এসব কাজ করব না, কারণ এসব কাজে অনেক বেশি রিস্ক। এমনিতেই আমাদেরকে মানুষ সন্দেহ করতে শুরু করে দিয়েছে। গ্রামের মানুষ এখন আস্তে আস্তে আমাদেরকে সন্দেহ করছে। সবাই শুধুমাত্র তোদেরকে সন্দেহ করতে পারে, কেউ তোদেরকে কোনো কিছু বলার সাহস পাবে না। আর সবাই তো জানে যে তোরা আমার বাড়িতে কাজের লোক, তোরা আমার বাড়িতে কাজ করিস। কেউ তোদের কোনো কিছু বলবে না আমি যত পর্যন্ত আছি। সেটা ঠিক, এটা আমরা খুব ভালো করেই জানি যে কেউ আমাদেরকে মুখ ফুটে কোনো কিছু বলবে না, কিন্তু আমাদের কাছে খারাপ লাগে। এখন কথা হচ্ছে আপনাকে আর কতক্ষণ দেয়া লাগবে? আমাকে খুশি করে তারপরে এখান থেকে সোজা গাড়িতে করে ওই গোডাউনের মধ্যে যাবি। ওখানে 5টা মেয়ে রেডি করে রাখবি। রাত্রেবেলা লোকজন আসবে দেখার জন্য। পছন্দ হলে সাথে করে নিয়ে যাবি, আর এমনভাবে সাজাবি যেন ওরা পছন্দ করে। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মেয়েগুলোকে খুবই ভালোভাবে সাজাবো। আর রাফা এখানেই থাকবে আপনার সঙ্গে, নাকি আমার সঙ্গে যাবে? না, ওর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এখানে আমাকে সুখ দেবে, আর তুই তোর কাজ করবি গিয়ে। আর শোন, কোনো প্রকার কেউ যেন বুঝতে না পারে যে তুই গোডাউনের ভিতরে প্রবেশ করেছিস। আমি কথাগুলো শুনে বেশ অবাক হয়ে গেলাম, কারণ আমাদের এলাকার চেয়ারম্যান চাচা এরকম একটা কাজ করতে পারে? উনি এত বড় একটা গ্যাংস্টার, আর এটা গ্রামের কেউই জানে না? এগুলো ভাবা যায়? তারপর আমি সেখান থেকে সোজা চলে আসলাম আর লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর এই সীমা মেয়েটা বের হওয়ার পরে গাড়িতে উঠে পড়ল, আর সে নিজেই গাড়িতে করে ওই গোডাউনের উদ্দেশ্যে যেতে শুরু করলো। আমিও যেতে শুরু করলাম, বাইক নিয়ে ফলো করতে করতে লাগলাম। কিছুক্ষণ পরেই ওই গোডাউনের সামনে চলে আসলাম। গোডাউনের সামনে বাইক রেখে আমি ভিতরে চলে গেলাম, আর সে এটা বুঝতে পারেনি যে তার পিছনে কেউ ফলো করতে করতে গোডাউনের ভিতরে প্রবেশ করে ফেলেছে। গোডাউনের দরজা লাগিয়ে দিল, আর সীমা ভেতরে যাওয়ার পর মেয়েগুলোকে পানি ছিটিয়ে দিল যেন মেয়েগুলোর জ্ঞান ফিরে আসে। ওখান থেকে একটা মেয়ে সীমাকে বলতে লাগলো, তুই আমার বান্ধবী হয়ে আমার এত বড় সর্বনাশটা করতে পারলি? সত্যি সীমা, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। সেই ছোটবেলা থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, একসঙ্গে স্কুল, একসঙ্গে কলেজে পড়েছি, আর তুই কিনা আমাকে কিডন্যাপ করে ওর মতো একটা লুচ্চার কাছে তুলে দিলি, আর আজকে আমাকে বিক্রি করে দিবি? তোর হাত ধরে আমার বিক্রি হওয়া লাগবে। দেখ, এখানে কোনো কিছুই করার নেই। পুরো 10টা গ্রামে যত অপকর্ম হয় সকল কিছু এই আলী হোসেনের হাত ধরেই হয়। কি বুঝতে পেরেছিস ওর হাত কত বড়? ওর হাত থেকে কেউ রক্ষা পায় না, এমনকি তুইও পাবি না। আমাকে যেটা করতে বলেছে আমি সেটাই বলেছি, এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার ছিল না রে। কিন্তু আমি তো তোর বান্ধবী ছিলাম, তুই তো আমার কোনো কিছু করতে পারতি। আমাকে তুই কিনা শেষে কিডন্যাপ করে এনেছিস। সেখানে ভুল বুঝিয়ে এটা কি করে আমি ভুলে যাব? তোর মতো বান্ধবী থেকে না থাকা আরও অনেক ভালো। তোর কাছে আমি সত্যি এটা আশা করিনি। দেখ, কোনো কিছু করার নেই, এটা যা হবার তা হয়ে গেছে। এখন যেটা হবে সেটা সহজে মেনে নিবি, তাহলেই হবে। আমাকে দেখ, আমাকে আলী হোসেন ধর্ষণ করেছে, আর ধর্ষণ করার পরে আমাকে বলেছে আমি যেন কাউকে না বলি।
আমি কাউকে বলিনি। আর শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম এভাবে বেঁচে থেকে কী লাভ। শুধু শুধু শেষ পর্যন্ত আমি আলী হোসেনের সঙ্গে যোগ দিলাম। আর আলী বসে না আমাকে তার কাছে ব্যবহার করেছে। একটু আগেও তার সঙ্গে আমি ইন্টিমেট হয়ে তারপরে এসেছি। এসব এখন স্বাভাবিক হয়ে গেছে। আর রাতের বেলা কয়েকজন আসবে তোদেরকে নেয়ার জন্য। ওদের যদি খুশি হয় আমার দেখে, তাহলে আমিও ওদের সঙ্গে বিছানায় যেতে রাজি আছি। কারণ ওদের সঙ্গে বিছানায় গেলে আমি অনেক টাকা পাবো। ওদের সঙ্গে ভালো পরিচয় হলে আমি আরও উপরে উঠতে পারবো। এমনও হতে পারে ভবিষ্যতে আমি গ্যাংস্টার হয়ে যাব। কত সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস? তোর প্রতি এখন আমার ঘেন্না হচ্ছে। তোর মতো মেয়েদের জন্যই আজকাল আমাদের মতো ভালো মেয়েদের নাম খারাপ হয়। কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না। তুই এগুলো ক্ষমতা পাওয়ার জন্য তুই নিজের ইজ্জত, নিজের সম্মান সব কিছু বিলিয়ে দিচ্ছিস। তুই কি করে পারিস অন্য একটা মেয়েকে এসব কাজে ফেলে দিতে? তোর কি মনের মধ্যে একটু খারাপও লাগে না? একটু মায়া হয় না? না, আমার এসব কিছু যদি থাকতো তাহলে তো আমি এতদিন ধরে এসব কাজ করতে পারতাম না, তাই না? আর গ্রামের মধ্যে যত মেয়ে আছে সকলকে আমি বিক্রি করে দেবো আস্তে আস্তে। দেখবি এমন কেউ আসবে যে আমাদেরকে না হোক, কিন্তু এই আলী হোসেন এবং তার লোকজনকে শেষ করে দেবে। হয়তো আমি এগুলো দেখতে পারবো না, কিন্তু কোনো না কোনো একজন মানুষ ঠিকই আসবে এগুলোকে রুখে দেওয়ার জন্য। এই স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না। কারণ যে পর্যন্ত আলী হোসেন আছে সে পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরাও কোনো ক্ষতি করতে পারবো না। কেউ বুঝতে পেরেছিস? আর শুধু আলী হোসেন নয়, ওর পেছনে আরও অনেক মানুষ পড়ে আছে যারা আলী হোসেনকে সাপোর্ট দিচ্ছে। না হলে চেয়ারম্যান হয়ে এত খারাপ কাজ কখনোই করতে পারতো না। আমি গিয়ে ওই মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলাম। আর কয়েকটা থাপ্পড় মারার পরেই তার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। আমি তখন তাকে বলতে লাগলাম, একটা মেয়ে হয়ে এতটা খারাপ কি করে হতে পারে সেটা তোকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কী করে করতে পারছিস? তারপর আবার তুই ওর ছোটোবেলার বান্ধবী। আমি সব কিছুই শুনেছি। তুই কি মনে করেছিস তোদের হাত অনেক বড় আর কেউ তোদেরকে কোনো কিছু বলতে পারবে না? তোদেরকে সাহায্য করার জন্যই ঢাকা থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি এখনও জানতেও পারিনি যে আমার নিজের গ্রামেই এসব কর্ম হচ্ছে। এই যে অফিসার, তুই এখানে এসেছিস মরার জন্য? আমি একটা ফোন করলে আর আলীর লোকজন যদি একবার দেখতে পারে তাহলে তোকে শেষ করে দেবে। এখনও বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা আর আমাকে আমার কাজ করতে দে। তোদের ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাব? এই কারণে আমাকে এখানে পাঠানো হয়নি। সিবিআই অফিসার এমনি এমনি হয়ে যায়নি। অনেক কষ্ট করার পর আমাকে সিবিআই অফিসার বানানো হয়েছে। ভালোই ভালোই বল, আমাকে হাত তোলার জন্য বাধ্য করিস না। আমাকে মেরে ফেললেও আমি কোনো কিছু বলবো না। তুই আমার কাছ থেকে কোনো কিছু শোনার আশা করিস না। আমি আমার জীবন দিয়ে দেব। আমি আমার মোবাইল বের করে একটা কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। আমি আসতে বললাম আর 10 মিনিটের মধ্যেই গোডাউনের ভিতরে প্রবেশ করলো আমার টিমের লোকজন। মিথিলা হলো আমার টিমের সদস্য। মিথিলা এসে ওনাকে থাপ্পড় মারতে শুরু করলো আর বলতে শুরু করলো, এখনো ভালোই ভালোই বলছি, সকল কিছু বলে দে, না হলে কিন্তু তোর এমন অবস্থা করবো যে সেই পরে কিন্তু ঠিকই বলবি, কিন্তু এখন ভালো মতো বলছিস না। আমি তো একবার বলেছি আমাকে মেরে ফেললেও তোরা কোনো কিছু শুনতে পারবি না। একটু পরে আলী হোসেনের লোকজন চলে আসবে আর তখন তোদের কী অবস্থা হবে সেটা তোরা ভেবে নে। আমি বুঝতে পারলাম সীমা এমনিতেই সব কিছু স্বীকার করবে না। তারপর আমি মিথিলাকে বললাম তাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আর মিথিলা টানতে টানতে সীমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পর মিথিলার 3rd ডিগ্রি দেওয়ার পরেই সব কিছু বলে দিল। সীমাকে নিয়ে আসার পর তখন আমি বলতে লাগলাম, তোদের মতো অপরাধীকে কি করে মুখ খোলাতে হয় সেটা আমাদেরকে খুব ভালো করেই শেখানো হয়েছে, আর এটা আমরা খুব ভালো করেই জানি। এখন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবি। যদি কোনো উল্টাপাল্টা করেছিস তাহলে তোর খবর আছে। আলী হোসেন তোদেরকে যে কাজ করতে বলেছে তোরা ঠিক সেই কাজেই করবি। আর রাতে যখন ওর লোকজন আসবে তখন আলী হোসেন যেই কাজ করতে বলে তোরা সেই কাজেই করবি। বাকিটা আমরা ম্যানেজ করে নিব। যখন গোলাগুলি হবে চুপচাপ মাথা নিচু করে বসে যাবি। আর তোকে যদি আলী ওই লোকজনের সঙ্গে কোথাও পাঠায় তাহলে সেখানেও যাবি। বাকিটা আমরা ম্যানেজ করে নিব, কারণ আমাদের জানতে হবে ওদের কোথায় কোথায় আস্তানা রয়েছে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। তবু প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তারপর আমি আমার লোকজনকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম
সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। রাতের বেলায় আলী এবং সাথে কয়েকজনকে নিয়ে গোডাউনের ভিতরে আসলো। গোডাউনের ভিতরে আসার পর তখন আলীর সঙ্গে থাকা ওই লোকটা বলতে লাগলো, আরে আলী, তোমার ফুলগুলো দেখি অনেক সুন্দর, তা একটাকে নিয়ে কি ভিতরে যাওয়া যাবে নাকি? তুমি অনুমতি দিলে আমি এইখান থেকে ওই মেয়েটাকে নিয়ে ভিতরে যেতে পারি। আরে বস, সমস্যা নেই, আপনি ভিতরে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন। কিছুক্ষণ বলতে 1 ঘন্টা 2 ঘন্টা কোনো সমস্যা নেই। আমি এদিকে ওদের সঙ্গে কথা বলতে থাকি আর বাকিদের রেডি করতে থাকি। সীমা, যা ওটাকে নিয়ে ভিতরে যা। বস, আমি না গিয়ে জ্যোতিকে পাঠাচ্ছি। জ্যোতি খুব ভালো করে দিতে পারবে। আমি তো পুরনো মাল দিয়ে কি আর মনের আশা মিটবে? সীমা, তুই ঠিক আছিস? তোকে আমার পছন্দ হয়েছে। তুই পরে আমার সঙ্গে যোগাযোগ করবি। এই নে আমার কার্ড, কোনো সমস্যা হলে আমাকে কল দিস। তারপর ডেভিড জ্যোতিকে জোর করে সাথে করে একটা রুমের ভিতরে নিয়ে গেল। আর এদিকে তখনই আমি আমার লোকজনকে নিয়ে প্রবেশ করলাম গোডাউনের ভিতরে। চারিদিক থেকে সবাই ঘিরে ধরে রেখেছে, তাই কেউ পালানোর সাহস করবে না। তারপর আমি এখানে আসার পর আলীকে বলতে লাগলাম, এখনও ভালোই বলছি, সিলিন্ডার করে দে, তা না হলে কিন্তু একটু বেঁচে থাকতে পারবি না। আমাকে ধরা এত সহজ কখনো না। আমাকে ধরতে পারবি না। আমি ঠিক কোনো না কোনোভাবে পালিয়ে যাব। তুই এখান থেকে পালাতে পারবি না। গোডাউনের চারপাশে আমার লোকজন ঘিরে রেখেছে, তাই তোকে সিলিন্ডার করতে বাধ্য। আলী তখনই কোনো কথা না বলে আমাকে গুলি করতে শুরু করলো, আর আমরা ওদেরকে এক এক করে গুলি করতে শুরু করলাম। এর মধ্যে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ডেভিড পালিয়ে যেতে শুরু করেছে। ডেভিড বাইরে চলে আসলো গোডাউনের। আমি ডেভিডকে ফলো করতে শুরু করলাম। শেষ পর্যন্ত যখনই গাড়িতে উঠতে যাব তখনই আমি তার পায়ে গুলি করলাম। তাকে ধরার জন্য সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর ডেভিড আমাকে বলতে লাগলো, আমাকে মেরে কোনো লাভ হবে না তোর। আমাকে অ্যারেস্ট করেও কোনো লাভ হবে না। আমি বাংলাদেশ সম্পর্কে কোনো কিছুই জানি না। আমাকে যে কাজ দেওয়া হয় আমি শুধুমাত্র সেটা করি। আমাদের এজেন্ট সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার মতো হাজার হাজার এজেন্ট রয়েছে। তোদের সব কয়টা এজেন্টকে আমি মারব। তোর সঙ্গে কাদের কানেকশন আছে, তুই কাদের সঙ্গে ব্যবসা করিস এটা বল, না হলে কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখা হবে না। এখানে তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। বলছি, তবুও প্লিজ আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। তোকে অনেক টাকা দিব, তুই টাকার উপর শুয়ে থাকতে পারবি। আমি তোকে সব কিছু বলে দিচ্ছি। আমার পকেটে একটা পেন ড্রাইভ আছে, আর ওই পেন ড্রাইভের মধ্যেই সকল কিছু আছে। আমি ডেভিডের কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে তাকে গুলি করে দিলাম, কারণ এরকম এজেন্টকে বাঁচিয়ে রাখলে দেশের শুধুমাত্র ক্ষতি হবে, লাভ হবে না। তারপর আমি আবারও গোডাউনের ভেতরে আসার পর দেখতে পেলাম আলী সেখান থেকে পালিয়ে গেছে। আমি স্বামীকে বলতে লাগলাম, স্বামী, ও পালিয়ে যায় কী করে তোমাদের হাত থেকে? তোমরা কি করছিলে? আমি বলছিলাম যে গুলি করা ঠিক আছে, কিন্তু কোনোভাবে যেন আলী পালিয়ে যেতে না পারে। সরি স্যার, আসলে আমরা তার লোকজনকে গুলি করেছিলাম, আর এর মধ্যে ও একটা গ্যাস মেরে এখান থেকে পালিয়ে যায়। আর তারপর আমরা কোনো কিছুই দেখতে পারিনি, ধোঁয়ায় ভরে গিয়েছিল। আমি আগেই বলেছিলাম যে সাবধান হয়ে তারপরে কাজ করতে। তুমি খুব ভালো করে জানতে যে আলী কোনো না কোনো চালাকি করে বেরিয়ে যেতে পারে, এবং সেই ভুলটাই করলে। তুমি যাও, গিয়ে ধরো গাড়িতে করে পালাচ্ছে। আমি দেখতে পেলাম আলী গাড়িতে করে পালাচ্ছে। তাড়াতাড়ি করে আমরা সকলেই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে করে আমি তাকে ফলো করছিলাম। আমার বাকি লোকজন সকলকে ওদেরকে অ্যারেস্ট করলো। এদিকে আমি তার পেছনে পেছনে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খাই। আমি তাড়াতাড়ি করে নেমে আলীকে গাড়ি থেকে বের করলাম। বের করার পর ইচ্ছে মতো মারতে শুরু করলাম। তখন আলী আমাকে বলতে লাগলো, আমাকে মেরে কোনো লাভ নেই। আমি আসল মানুষ না, আমার ওপরেও আরও অনেকজন আছে, আর ওদের তুই কখনো ধরতে পারবি না। আমি ধরতে পারবো কি না সেটা তোর এত চিন্তা করতে হবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোর কাছে। তোর তো একটা মেয়ে আছে, তোর একমাত্র মেয়ের দিকে তাকিয়েও তোর একটু মায়া হয় না যে তুই তার মতোই মেয়েগুলোকে ব্যবহার করছিস, ওদেরকে বিক্রি করে দিচ্ছিস? না, আমার একটুও মায়া হয় না। আমার মধ্যে মায়া কাজ করে না। আমি শুধু টাকার ক্ষমতা চাই। আমি এই কারণে আমি এসব কিছু করেছি। মাটির দিকে একবার তাকিয়ে দেখ, মাটি কি কোন অবস্থায় আছে। মৃত্যুর পর ওখানে যেতে হবে। মানুষ এতটা নিচু হতে পারে কি করে?
কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। আর এক একটা মেয়েকে পুরো খারাপের যদি কোনো নিকৃষ্ট অবস্থায় থাকে সেই জায়গায় নিয়ে গেছে। মেয়েগুলো এখন নিজে নিজে বিছানায় যেতে রাজি হয়, শুধুমাত্র তোর কারণে এমনটা হয়ে গেছে। ওদের কখনো মনে হয় না যে ওরা মেয়ে। মেয়েদের উপর আমার অনেক বেশি রাগ, তার জন্য আমি এমনটা করেছি। আমার ওয়াইফ অন্য কারোর সঙ্গে চলে গেছিল, আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এসব কাজ করব। আর এই কারণে এসব কাজ করে এসেছি। তারপর আবার আমার টাকা আর ক্ষমতা লোভ পেয়ে গেছে, আর এই কারণে এসব কাজ করে আমি। তোর কথা শুনে মনে হচ্ছে ওরা সরকারি জিনিস, আর এই কারণেই তুই তোর মতো করে বিক্রি করে দিচ্ছিস। বলার কেউ নেই তোকে। ইচ্ছে করছে এখানে আমার পিস্তলের সব কয়টা গুলি তোর মুখের ভিতরে ভরে দিই। আমি মারা গেলেও এই ব্যবসা চলমান থাকবে, কারণ আমার পেছনে অনেক লোকজন আছে। আমি মরে গেলেও কোনো আপত্তি নেই, কিন্তু তুই আমাদেরকে কখনো শেষ করতে পারবি না। একের পর এক এজেন্ট তৈরি হতে থাকবে। আমি আলীকে অ্যারেস্ট করে গাড়িতে তুললাম। গাড়িতে তোলার পর তাকে পাঠিয়ে দিলাম কারাগারে স্যারের কাছে। স্যারের কাছে পাঠিয়ে দেওয়ার পর স্যার আমাকে কল দিল। তখন সে আমাকে বলতে লাগলো, শারিয়ার, আমি তোমার কাছে অনেক খুশি হয়েছি। আমি জানতাম তুমি কাজটা কমপ্লিট করতে পারবে। তুমি পরে কিছু জানতে পেরেছ? স্যার, আলীকে কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ ও তেমন কোনো কিছু জানে না। যা জানার সব কিছুই সীমা জানে, কারণ সীমার সঙ্গে ওপরে কানেক্ট রয়েছে। আলীকে শুধুমাত্র একজন কাজ করতে বলি, সে হচ্ছে ডেভিড। আর ডেভিডকে আমরা মেরে ফেলেছি ক্রস ফায়ার করে। যা কিছু জানার আমি সীমার কাছ থেকে জেনে সামনের দিকে এগোচ্ছি। ঠিক আছে, তুমি তোমার মিশন চলমান রাখো, আর অবশ্যই সাবধানে থেকো। এখন তোমার উপর অনেক বিপদ আসতে পারে চতুর্দিক দিক থেকে। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে হঠাৎ করে ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায়। মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। এই মাঝরাতে কে আবার কল দিল? আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ কান্না করতে করতে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে বাসায় আসো। ওরা আমার বাসায় অ্যাটাক করেছে। আমি রুমের দরজা বন্ধ করে আছি। যে কোনো মুহূর্তে ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি আমার বাইক নিয়ে 10 মিনিটের মধ্যে সেখানে এসে পৌঁছালাম। পৌঁছানোর পর দেখতে পেলাম প্রায় অনেকগুলো জঙ্গি তাকে অ্যাটাক করেছে। আমি তাড়াতাড়ি করে আমার পিস্তল দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম বাসার ভিতরে। আর এখন সিঁড়ির এখানে দেখেই গুলি করে দিলাম। তখন বাকিরা আমাকে গুলি করছিল। আমি গুলি করতে করতে উপরে উঠতে লাগলাম। রুমের দরজার সামনে আসতে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে আর আমার দিকে পিস্তল তাক করেছে। আমি হাত উপরে উঠিয়ে দিলাম আর বুদ্ধি করে পা দিয়ে ওদের হাত থেকে পিস্তল ফেলে দিলাম। তারপর আমি ওদের পায়ে গুলি করে দিলাম। ওদের গুলি করে দেওয়ার পর আমি ডাক দিয়ে বললাম দরজা খোলার জন্য। আর তখন মারিয়া নিজের দরজা খুলে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল অনবরত। আমি না চাইতেও তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলাম। মারিয়া তখন কান্না করতে করতে আমাকে বলতে লাগলো, তুমি যদি সময় মতো না আসতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। কিন্তু এখানে আসার সাহস কি করে পেল? এখানে তো অনেক সিকিউরিটি থাকার কথা। ওরা কি সবাইকে মেরে ফেলেছে? সকল সিকিউরিটিকে মেরে ফেলেছে। এখানে থাকাটা আপনার নিরাপদ নয়। আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন, কারণ আপনি যদি আবার এখানে থাকেন ওরা আবারও অ্যাটাক করতে পারে, কারণ ওরা খুব ভালো করে জেনে গেছে আপনি এখানে একা থাকেন। মারিয়া কোনো কিছু বলল না। তার মানে আমি বুঝে গেলাম মারিয়া রাজি আছে। তারপর আমি তাকে আমার বাইকের পেছনে বসিয়ে দিলাম আর সে আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এই মাঝরাতে মারিয়াকে নিয়ে বাইক চালাতে অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে এই রাস্তাটা যেন না ফুরাই, এভাবেই যেন থাকি। মারিয়া ভয়ে আমাকে এমন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু সে বুঝতে পারছে না আমি তার শুধুমাত্র বডিগার্ড। আমি আমার মতো করেই ধীরে ধীরে বাইক চালিয়ে যেতে আসছিলাম। আর তখন চাঁদের আলোতে মারিয়ার মুখটা উজ্জ্বল লাগছিল। আমি লুকিং গ্লাসে মারিয়াকে বারবার দেখছিলাম। কি করব, মানুষটাকে যে আমি অনেক বেশি ভালোবাসি। তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর তখন মাকে সব কিছুই বললাম। মা কোনো কিছু বলল না। মা তখন মারিয়াকে বলতে লাগলো, কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন ইচ্ছা হয় তুমি এ বাড়িতে থাকবে। আমি তোমার মায়ের মতো,
আমাকে মা বলেই ডাকবে। ফ্রেশ হয়ে আসো, ওখানে রুম আছে, ওই রুমটাতে ঘুমিয়ে পড়ো। মারিয়া কোনো কিছু বলল না। মারিয়া হ্যাঁ সূচক উত্তর জানালো। মারিয়া ফ্রেশ হয়ে আমি তাকে রুম দেখিয়ে দিলাম। রুম দেখিয়ে দেওয়ার পর তাকে আমি বলতে লাগলাম, এখানে ঘুমিয়ে পড়ুন, এখানে কোনো সমস্যা নেই, আর আমার বাড়িতে সবচেয়ে বেশি নিরাপদ, তাই এত টেনশন করার কোনো কিছু নেই। আপনি ঘুমিয়ে পড়ুন, না হলে আপনার শরীর খারাপ করবে। আমি মারিয়াকে রেখেই আমার রুমে চলে আসলাম। আমার রুমে আসার পর মারিয়ার কথা ভাবতে লাগলাম। মেয়েটা যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন মনে হয় আমি কোনো অন্য গ্রহে চলে গিয়েছিলাম। এতটা ভালো লাগছিল আমার, এটা বলে বোঝানো সম্ভব নয়। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেলাম, এত কাছে তার গরম নিঃশ্বাস আমি বুঝতে পারছিলাম। আমার এসব ভাবতেই অনেক লজ্জা লাগছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলা মিষ্টি ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম মারিয়া আমার জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠে গেলাম আর তখন তাকে বলতে লাগলাম, আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা নিয়ে এসেছেন কেন? আমি ঘুম থেকে উঠে আপনার জন্য চা নিয়ে যেতাম, আপনি কি যে করেন না। আরে না, সমস্যা নেই। আর এত ম্যাডাম ম্যাডাম বলে থাকবে না তো। ম্যাডামটা আমার মোটেও পছন্দ নয়, বুঝতে পেরেছো? কি যে বলেন ম্যাডাম, আপনি আমার মালিক, আমি আপনার বডিগার্ড। আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো? হ্যাঁ, আমি আর তুমি সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো বা তুমি বলে ডাকতে পারো, এটা তোমার ইচ্ছে, কিন্তু ম্যাডাম বলে ডাকবে না, এটাই শেষ কথা। আচ্ছা আমি ডাকছি, তাড়াতাড়ি করে উঠো, এখন খাওয়া দাওয়া করে থানায় যেতে হবে। তারপর আমরা দুজনেই খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে রেডি হয়ে যথারীতি আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, ম্যাডাম পিছনে বসেছিল। আমি খুবই দ্রুত গতিতে থানায় যাচ্ছি। তখন মারিয়া আমাকে পিছন থেকে বলতে লাগলো গাড়িটা আস্তে চালানোর জন্য। আমি ধীরে ধীরে গাড়িটা চালাতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরেই মারিয়া বলল গাড়ি থামানোর জন্য। গাড়িটা রাস্তার পাশে থামানোর পর গাড়ি থেকে নামলাম। তখন মারিয়াও আমার কাছে আসলো। মারিয়া আমার কাছে আসার পর বলতে লাগলো, শাহরিয়ার, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে, কিন্তু কথাগুলো না বলেও আমি থাকতে পারছি না। কি বলছেন ম্যাডাম? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে যেটা বলবেন ডাইরেক্টলি বলেন, এমন আমতা আমতা করে কথা বলবেন না। আপনি আমার মালিক, আমি আপনার কর্মচারী। প্লিজ, আমি তোমার কাছ থেকে এটা শুনতে চাইনি, আর কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আমি কি করব। আমি তোমাকে কাছে পেতে চাই। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি আপনার কর্মচারী, আমি আপনার সামান্য বডিগার্ড। আপনি বডিগার্ডকে কীভাবে ভালোবাসেন? এটা হয় না ম্যাডাম। আমি জানি না এটা হয় কিনা, ভালোবাসা এসব দেখে হয় না শাহরিয়ার। আমি আমার নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। সত্যি বলছি, তুমি ছাড়া আমি অসহায়। এখন ম্যাডাম এটা কখনোই হতে পারে না। আপনি কোথায় আর আমি কোথায়? আমি এটা মেনে নিতে পারবো না। তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে সত্যি সত্যি বলছি আমি নিজেকে শেষ করে দিব। আমাকে কয়েকবার বাঁচিয়েছে, তাই না? আমি এই জীবন রাখতে চাই না। যে মানুষের কারণে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, যদি সে মানুষটাকে না পাই তাহলে বেঁচে থেকে লাভ কি? তখন এই মারিয়া তার ব্যাগ থেকে একটা ছুরি বের করলো। আমি ভাবলাম হয়তো কোনো কিছুই করবে না, এমনিতেই আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে। আর মুহূর্তের মধ্যেই মারিয়া যেটা করবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়ার সঙ্গে সঙ্গে নিজের হাত কেটে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে তার কাছে এগিয়ে গেলাম, আর এগিয়ে যাওয়ার পর তাকে থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পর হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে আমার পকেট থেকে রুমালটা বের করে হাতের মধ্যে বেঁধে দিলাম। রক্ত টপ টপ করে পড়ছিল। তারপর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেন বুঝতে পারো না? ভালোবাসি বলেই তো এত কাছাকাছি থাকার চেষ্টা করি সব সময়। প্লিজ আর কখনো এমনটা পাগলামি করবে না। আমি তো এমনিতেই তোমার সঙ্গে মজা করছিলাম। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি শাহরিয়ার, তুমি বিশ্বাস করবে না, আমি তোমার জন্য সারাটা রাত ঘুমাতে পারিনি। সব সময় তোমার কথা মনে হয়। আমি কি করব? আর কখনো এমন পাগলামি করবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমাকে কথা দাও প্লিজ, আর কখনো এমন করবে না।
এই কান ধরছি, আর কখনোই আমি এমনটা করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠল। আমি ফোনটা বের করে দেখতে পেলাম আমাকে স্যার কল দিয়েছে। আমি মারিয়াকে ছাড়াতে চাইলাম, কিন্তু মেয়েটা কোনোভাবে আমাকে ছাড়তে যাচ্ছে না, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর তখন ওপাশ থেকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি অনেক কিছু জানতে পেরেছি। শোনো, ওই আলীর সাথে আমাদের এমপি সাহেবও জড়িত আছেন। এমপির কথা সব কিছু হয়ে থাকে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এমপিকে যত প্রমাণ নিয়ে গ্রেপ্তার করবে। জানি যে এমপির কথায় এসব কিছু হচ্ছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি জানি তুমি পারবে। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি হাতে প্রমাণ নিয়ে এমপিকে অ্যারেস্ট করব। ধন্যবাদ স্যার আমাকে তথ্যটা বলে দেওয়ার জন্য। তারপর স্যার কল কেটে দিল। কল কেটে দেওয়ার পর মারিয়া আমার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কিছু বলছি না। আর তখন মারিয়া নিজে আমার পকেটে হাত দিয়ে আমার আইডি কার্ড বের করলো। আইডি কার্ড বের করার পর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি ফাজলামি করে বলতে শুরু করলাম, তুমি কি মনে করেছিলে সারা জীবন আমি তোমার টাকায় বসে বসে খাবো আর তুমি পুলিশের চাকরি করবে, তাই তো? তোমার ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। সবসময় মজাটা করলে তোমার পেটের ভাত হজম হয় না। এসব কথা বাদ দাও, আগে কি হয়েছে বলো। আর এত কিছু কিভাবে করলে? আমি কোনো কিছু বললে না কেন? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুমি কিছু করো না। এখনো পড়াশোনা করছো, কিন্তু তুমি যে একজন সিবিআই অফিসার এটা সত্যি আমি জানতাম না। মনে মনে এমন একটা মানুষই আমি খুঁজেছিলাম, যে মানুষটা আমার পজিশনকে নয় শুধুমাত্র আমাকে ভালোবাসবে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে না, তোমার পজিশনটাকে ভালোবাসি। তোমাকে দিয়ে কী হবে বলো তো? তুমি এভাবে সাথে বাচ্চার মা হবে, অন্য মেয়েরাও বাচ্চার মা হবে, তাহলে তো তোমার আর ওই মেয়েগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? এই কথা আমার বলতে দেরি হলো, কিন্তু আমাকে থাপ্পড় দিতে একটুও দেরি হলো না। মারিয়া আমাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো, আর আমি শেষ পর্যন্ত ধরলাম। তখন মারিয়া রাগী কণ্ঠস্বরে আমাকে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? দিন দিন বচ্চাত হয়ে যাচ্ছ। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবো তোমাকে আমি কি কি করতে পারি। এই লেডি পুলিশ তোমার জীবন ছারখার বানিয়ে দিবে। তাহলে তো তোমার মতো গুন্ডি মেয়েকে বিয়ে করা যাবে না। তোমার মতো গুন্ডি মেয়েকে বিয়ে করলে আমার অবস্থা যে কী হবে সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারতেছি এখন। আচ্ছা, এখন আপাতত এইসব কথা বাদ দিয়ে চলে যাওয়া যাক। তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার কাজে যাব। তুমি আমার বডিগার্ড, তোমাকে আমি বলেছি 24 ঘন্টা আমার সঙ্গে থাকার জন্য, আর উল্টো তুমি আমাকে রেখে কোথায় যাবে শুনি? দেখো, এখন কিন্তু মোটেও মজা করার সময় না, বুঝতে পারছো? তুমি সোজা তোমার মায়ের কাছে যাবে। এই কোয়ার্টারে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। কোয়ার্টারে থাকলে তোমার বিপদ হতে পারে। তোমাকে নিয়ে আমি আর টেনশন করতে পারবো না। আমি হাতের কাজটা শেষ করে তারপরে আমার মাকে তোমার বাসায় পাঠাবো। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এসব কিছু করছো, যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বিপদ হলে তখন কি করবে? আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার ভালোবাসা থাকলে কখনোই এমনটা হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন ওই এমপি এবং তার লোকজনকে আমি অ্যারেস্ট করতে পারি। এই বলে আমি মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মারিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মারিয়াকে নিয়ে যেতে লাগলাম তার বাসার উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ পর তার বাসার সামনে এসে নামিয়ে দিলাম। তারপর আমি তার গাড়ি নিয়ে যেতে শুরু করলাম আমার জায়গায়। কিছু দূর আসার পর আমার টিমের সদস্যরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আর ওরা উঠে পড়ল। স্বামী গাড়ি চালাতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, স্বামী, এমপি কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, ও কি করে, সকল কিছু খবর আমার চাই। 24 ঘন্টা এমপির পেছনে লেগে থাকবি, তবে সাবধান, এমপি যেন কোনোভাবে বুঝতে না পারে, এমপির লোকজন যেন কোনোভাবে জানতে না পারে যে তুই তো তাদেরকে ফলো করছিস। তোরা 3 জন ফলো করবি, আর আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই এমপির লোকজনকে এমনভাবে ফলো করব, ওরা কেন পৃথিবীর কেউই ধরতে পারবে না যে আমরা তাদেরকে ফলো করছি। আর খুব তাড়াতাড়ি আমরা এমপি এবং তার লোকজনকে ধরে ফেলতে পারবো। শালারা এত অপকর্ম করেছে যার কোনো হিসাব নেই। লিস্ট তৈরি করতে গেলে খাতার পাতা ফুরিয়ে যাবে, কিন্তু ওদের অপকর্ম
লিখে শেষ করা যাবে না। এটা ঠিক বলেছিস। আমি ভেবেছিলাম অন্য কি হবে, কিন্তু এটা দেখছি আমাদের জনপ্রতিনিধি এমপি আমাকে মোটামুটি ভালোই মনে করে। ওই দিনও আমি ওর সঙ্গে দেখা করে এসেছি। সত্যি বলতে আমি তাকে কখনোই এমনটা ভাবিনি ও এমনটা হয়ে যাবে। গোপনে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর অথচ এটা কেউ জানে না। ওর আসল মুখটা সামনে এনে দিতে হবে। স্যার, আপনি মনে হয় এটা খুব ভালো করে জানেন। ও মনে হয় কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টকে প্রায় 2 কোটি টাকা অনুদান দিয়েছে। সত্যি বলতে এই কারণেই ও সবার কাছে ভালো মানুষ হয়ে গিয়েছে। এই 2 কোটি টাকার হিসাব তার কাছ থেকে আমি কড়াই ঘন্টায় নেব। কত মানুষের জীবন নষ্ট করেছে সেটার কোনো হিসাব নেই। আর ওর কথায় ডেভিড এবং আলী কাজ করত। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমার গাড়িতে কেউ অ্যাটাক করলো। আমার গাড়ির পেছন থেকে কেউ গুলি করতে শুরু করলো। আমি সীমাকে বললাম গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমি আমার পিস্তল বের করে গুলি করতে শুরু করলাম। লিখতে পারলাম একটা মেয়ে গুলি করছে দেখতে পেলাম, আর একটা ছেলে গাড়ি চালিয়ে আসছে। ওর পিছনে আরও 2টা গাড়ি আসছে। মেয়েটাকে দেখে আমি খুব ভালো করে চিনতে পারলাম এটা হচ্ছে আলীর একমাত্র মেয়ে। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পরে আমি মেয়েটার হাতের মধ্যে গুলি করলাম। হাতের মধ্যে গুলি করার পর মেয়েটার হাত থেকে পিস্তল পড়ে যায়। তারপর আমি ওর সাথে লোকজনকে গুলি করে মেরে ফেললাম। আমি গিয়ে মেয়েটাকে থাপ্পড় মারলাম, আর মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারার পর তখন বলতে লাগলাম, তুই ভেবেছিলি আমাকে মেরে ফেললে তোর বাবা ছাড়া পেয়ে যাবে? কখনোই না। আমার তো মনে হয় তুইও তোর বাবার সঙ্গে সাহায্য করিস, তাই না? তোকে আমার এমনটাই মনে হচ্ছে, সত্যি করে বল। হ্যাঁ স্যার, আমি আলীর সঙ্গেই কাজ করি, আর আমিও ওনার আসল মেয়ে না। উনি আমার সম্পর্কে চাচা হন। আর আমার যখন 10 বছর বয়স তখন উনি আমাকে আমার বাবার কাছ থেকে নিয়ে আসে, লালন পালন করে। আমার বাবা মা ছোটোবেলায় মারা গিয়েছে, আর আমার বয়স যখন 15 উনি আমাকে ধর্ষণ করে। তারপর থেকে আজ পর্যন্ত প্রতি রাতে আমার উপর দিয়ে কী পরিমাণ ঝড় গিয়েছে সেটা আপনাকে বলতেও পারবো না। আমি ভয়ে এসব কাজে জড়িয়ে পড়েছি, আর এখন এসব কাজ থেকে কখনোই ফিরে আসতে পারবো না। তুই কি মনে করেছিস তোর মিথ্যা কথাগুলো আমি এভাবে বিশ্বাস করে ফেলবো? মিথ্যা বলতে গেলে ভালো করে বলতে হয়, এভাবে মিথ্যা কথা বলে না। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে আমি পিস্তলটার সামনে এগিয়ে দিলাম। তখন আরও বেশি ভয় পেয়ে গেল। আমি কোনো কথা না বলেই চোখ বন্ধ করে তাকে গুলি করে দিলাম, কারণ আমি খুব ভালো করে জানি সে মিথ্যা কথা বলছে, ইমোশনাল কথা বলছে। তখন স্বামী এসে আমাকে বলতে লাগলো, স্যার, আমরা তো ওর কাছ থেকে কোনো না কোনো কিছু জানতে পারতাম। শুধু শুধু ওনাকে কেন মারলেন? উনি তো এসব বলতে চাইছিল আপনাকে। এটা যদি তুই এখন পর্যন্ত না বুঝিস তাহলে সিবিআই অফিসার কোনো যোগ্যতা নেই তোর। তোকে যেটা কাজ দিয়েছে সেটা তুই কর। তারপর ওরা ওদের কাজে চলে গেল, আর এইভাবেই পার হয়ে গেল 2টা দিন। আমি সকল প্রমাণ জোগাড় করতে শুরু করলাম। এদিকে একদিন রাতের বেলা আমি বিছানায় শুয়েছিলাম। শরীর অনেক ক্লান্ত, কারণ এই 2 দিন কোনো ঘুম হয়নি। আমার পুরোটা সময় তদন্তের কাজে লাগিয়েছি, আর সকল প্রমাণ জোগাড় করেছি। আমি শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। কেউ যেন আমার বুকের উপর শুয়ে আছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখতে পেলাম মারিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আসলে ধাক্কা দিতে চাইনি, কিন্তু উঠাতে গিয়ে পড়ে গেছি। তখন মারিয়া কান্না করতে করতে আমাকে বলতে লাগলো, ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? আমার তো মনে হয় কোমরটা গেল। আস্তে চিল্লাচিল্লি করো, কান্নাকাটি করো, কোনো সমস্যা নেই। সারা রাত কান্না করো, কোনো কিছু বলবো না আমি। কিন্তু দূরে কান্নাকাটি করলে মা বাবা যদি একবার জানতে পারে না তুমি এখানে আমার রুমে, তাহলে কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিবে সারা জীবনের জন্য। আর তুমি এখানে কেন, কীভাবে আসলে? তোমার তো তোমার বাসায় থাকার কথা। আসলে আমি ওই আশায় মেয়েগুলোকে ধরতে এসেছিলাম, আর আসামিগুলোকে ধরে আমি আমার ফোর্সের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপর ভাবলাম শুধু শুধু বাসায় গিয়ে কী লাভ, তাই লুকিয়ে তোমার রুমে ঢুকে পড়ি, আর এর জন্য এমন করতে হয়। আরে তোমার কি মাথা ঠিক আছে? আমাদের যে বিয়ে হয়নি এখনো পর্যন্ত, আর তুমি আমার রুমে। গ্রামের লোকজন যদি কেউ জানতে পারে তাহলে পুরো মেরে তক্তা বানিয়ে ফেলবে। এসব সিবিআই অফিসার বলে মানবে না। আরে
আরে আমি তো শুধুমাত্র তোমার বুকে ঘুমানোর জন্য এসেছি, অন্য কিছু তো করার জন্য আসিনি। আমার মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছু নেই, যা আছে সব কিছু তোমার মধ্যে। আমি ভালো মানুষ। হয়েছে, আর একটা কথা বলতে হবে না, তুমি এই রুমে ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। আর না হলে চলো তোমাকে এখনই দিয়ে আসি। আর এখানে থাকা লাগবে না, এখানে থাকলে পরে আবার সমস্যা হতে পারে। প্লিজ চাঁদ, আমারও সত্যি অনেক বেশি ঘুম পেয়েছে। আমি এখন কোথাও যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। আমি মারিয়াকে জোর করে বাইরে নিয়ে আসলাম। তারপর আমি লুকিয়ে আমার বাইক বের করে তাকে পেছনে বসালাম। সে পিছন থেকে শক্ত করে জড়ি ধরে রেখেছে। সত্যি বলতে অনেক ভালো লাগছে আমার। তখন মারিয়া পেছন থেকে আমাকে বলতে লাগলো, সত্যি বলতে তোমার জায়গায় অন্য কেউ হলে আজকে কোনো না কোনো কিছু হতোই, কিন্তু তুমি মানুষটা অন্যরকম। আমি ঠিক মানুষটাকে ভালোবেসেছি, এটা সত্যি। তুমি চাইলে আমার সঙ্গে অনেক কিছুই করতে পারতে, আমি কোনো কিছুই মনে করতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সব কিছুর হাতের নাগালে থেকেও তুমি সম্মান দেখিয়েছ। ঠিক এমন একটা মানুষই প্রতিটা মেয়ে আশা করে, আমি তার মতনই। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আর কখনো যদি এভাবে এসেছো না, তাহলে তোমার খবর আছে, মেরে তক্তা বানিয়ে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেবো। এমনিতেই আমি আছি আমার টেনশনে, এমপিকে ধরতে হবে। আমি মারিয়ার সঙ্গে কথা বলতে বলতে তার বাসার সামনে চলে আসলাম এবং তাকে নামিয়ে দিলাম। সে আমাকে জড়ে ধরে আমার ঠোঁটটা দখল করে নিল। আমি না করতে পারলাম না, কারণ মানুষটা অনেক বেশি ভালোবাসি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। আর ছেড়ে দিতেই দৌড়ে সেখানে চলে গেলাম। হয়তো অনেক বেশি লজ্জা পেয়েছে। যাওয়ার পরে আমাকে মেসেজে বলল, তাড়াতাড়ি করে বাসায় চলে যাও, আর গিয়ে কিন্তু ঘুমাবে, আমিও ঘুমাবো। 12টার আগে কিন্তু আমাকে কল দেবে না, বলে দিলাম। কল দিলে কিন্তু তোমার খবর আছে। আমি মারিয়ার মেসেজ পড়ে নিজে নিজে হাসতে শুরু করলাম। মেয়েটা অনেক পাগলি। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ফোনের শব্দে। আমি ফোনটা বের করে দেখতে পেলাম অচেনা নাম্বার থেকে কল এসেছে। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরেই মারিয়া ওপাশ থেকে কান্না করতে করতে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আন্টিকে এবং আমাকে তুলে নিয়ে এসেছে এমপির লোকজন। কি বলছো তুমি? আমার মাকে আর তোমাকে তুলে নিয়ে গেছে মানে? মা তো বাড়িতে থাকার কথা। মাকে বাড়ি থেকে কিডন্যাপ করার সাহস কীভাবে পেল? আন্টি ডাক্তারের কাছে এসেছিল, আর আমি থানায় যাচ্ছিলাম, আর তখনই আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর আমি এসে দেখতে পারি আন্টিকে অনেক আগে নিয়ে এসেছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ওরা তোমার কোনো কিছুই করতে পারবে না। আমি এখনই আসছি, ওদের খবর আছে। ওরা কোথায় হাত দিয়েছে সেটা জানে না। এত বড় বড় কথা বলিস কেন? তুই নাকি অনেক বড় অফিসার হয়ে গেছিস, আমাকে ধরার জন্য নাকি তোকে উপর থেকে দায়িত্ব দেয়া হয়েছে? তা দায়িত্বটাকেই বড় বলে মনে করলি নাকি? একবার আমার কথাটা ভেবে দেখলি না আমি কি করতে পারি না পারি? আমার ব্যাপারে জেনে তারপরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাস। তুই কেন? তোর সাথে যেগুলো আছে না, সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কেন? আলী আর ডেভিডকে তো নিয়ে আসলাম, দেখতে পারিসনি? আর আমার ব্যাপারে খুব ভালো করে খোঁজ নে, তাহলে জানতে পারবি আমি কে। ভেবেছিলাম সব কিছু গোপন রেখে আমি আমার সব কিছু করে যাব, কিন্তু তোর জন্য সব কিছু সম্ভব হলো না। তাই তোকে কি করে বাঁচিয়ে রাখি? তোর আপন মানুষগুলো অনেক কান্না করছে, বিশেষ করে মারিয়া তো কোনো কথাই শুনছে না। এত করে বললাম চল তোকে বিয়ে করে ফেলি, কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না। আর তোর মা শুধু এক কথা বলছে যে তুই নাকি আসবি বাঁচাতে। তুই যদি 10 মিনিটের মধ্যে না আসিস তাহলে তো আমি মেরে ফেলবো। দেখ, তোর সঙ্গে সকল সমস্যা আমার, ওদেরকে কোনো ক্ষতি করিস না। আমি 10 মিনিটের মধ্যেই আসছি। তারপর আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করে তার ঠিকানা অনুযায়ী যেতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর গাড়ি রেখে আমি আমার ব্যাগ নিয়ে সেখানে গোডাউনের ভিতরে প্রবেশ করলাম। গোডাউনের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম মাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে, সাথে মারিয়াকেও। মা তখন ওদেরকে বলতে শুরু করলো, আমি বলছিলাম না আমার ছেলে ঠিকই আসবে আমাকে বাঁচানোর জন্য? তুই আমার ছেলেকে চিনিস না, তুই কার গায়ে হাত দিয়েছিস সেটা ভুলে গেছিস। যে ছেলে তার মাকে মশা কামড়ে দিলে সে মশাকে খুঁজে বের করে আনে, আর তোরা তো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিস।
সাহস থাকলে সামনাসামনি এসে লড়াই কর। কেন পেছন থেকে মাথায় আঘাত করে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? সামনাসামনি ফাইট কর, তারপর যেটা বলবি আমি সেটাই করব। তুই বিয়ে করতে বলছিস না, আমি তোকে বিয়ে করব। কনফিডেন্স খুব ভালো, কিন্তু এমনও আবার কনফিডেন্স একদম ভালো না। এই কে আছিস তাকে বুঝিয়ে দে আমরা কি করতে পারি, এই এমপি কি করতে পারে। তারপর সবাই আমাকে মারতে আসলো, আমি ওদেরকে মারতে শুরু করলাম। তখন দেখলাম এমপি মারিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমি মারামারি বন্ধ করে দিলাম। মারিয়া এদিকে চোখ দিয়ে সাড়া দিল, কারণ তার হাত সে নিজেই খুলে ফেলেছে। মারিয়া তার হাত খুলে ফেলার পরে সামনে থাকা আমার দিকে বন্দুকটা ছুঁড়ে দিল। আমি পিস্তলটা নিয়ে ওদেরকে গুলি করতে শুরু করলাম। তারপর মারিয়া এবং মাকে মুক্ত করে দিলাম। মারিয়া মাকে সাইড করে মারিয়াও গুলি করতে লাগলো ওদেরকে। ওখানে এমপি যত লোকজন ছিল সকলেই মারা গেল। এদিকে আমি এমপিকে গিয়ে মারতে শুরু করলাম আর তাকে বললাম, তুই কি মনে করেছিস সবাইকে ধরে দিয়ে তুই সারা জীবন এইভাবেই থাকতে পারবি? কখনোই না। বিদেশে পালিয়ে যেতে চেয়েছিস তাই না? সারা জীবন জেলের ভিতরে বসে থাকবি যা। তুই কিন্তু ভুল করছিস, আমার সঙ্গে বিদেশের কানেকশন আছে। পরে যদি জানতে পারে তাহলে তোকে বাঁচিয়ে রাখবে না, তোকে মেরে ফেলবে। কিন্তু আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, আপাতত তুই তো নিজের চিন্তাটা কর। ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত জেলের ভিতরে পৌঁছে মরবি। তারপর আমি এমপিকে অ্যারেস্ট করলাম, আর এমপিকে অ্যারেস্ট করে আমি সরাসরি নিয়ে আসলাম কারাগারে। এভাবেই পার হয়ে গেল 2টা দিন কাজের মধ্যে। এদিকে মা মারিয়ার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে ফেলল। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমার এবং মারিয়ার বিয়েটা হয়ে গেল। আসলে খুবই তাড়াতাড়ি করে আমাদের বিয়েটা দেওয়া হয়েছে, হয়তো মারিয়ার জন্য বিয়েটা দিয়েছে মা। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, আর রাত তখন 11টা বাজে। আমি 11টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। বাসর ঘরে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিলাম। তখন বিছানায় তাকে দেখতে পেলাম। আমি মানুষটা বিছানার মধ্যে লাল বেনারসি পরে বসে আছে। আমি দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই আমাকে এসে পায়ে ধরে সালাম করল। আমি তখন তাকে ধরে শক্ত করে জড়ি ধরলাম উঠিয়ে। তার শরীরে অন্যরকম একটা ঘ্রাণ আমার নাকে আসছে, যেটা আমাকে পাগল করে দিচ্ছে। কিছুক্ষণ পরে মারিয়া তখন আমাকে বলতে লাগলো, এই যে স্যার, আপনার তো মতলব একদম সুবিধার মনে হচ্ছে না। দেখুন, আজকে কোনো কিছু হবে না, আমার কাছ থেকে আজকে দূরে দূরে থাকবেন। কেন গো, আজকে কি হরতাল দেখেছো নাকি? আর এমনিতেও পুলিশরা মানুষ ভালো না, যত না মানুষের সেবা করে তার চেয়ে বেশি মানুষের ক্ষতি করে। তাই নাকি? তা আমরা কি কারো পিঠে গিয়ে চুলকিয়ে দিয়ে আসি নাকি যে তুমি এসব কথা বলছো? এই পুলিশকে কিন্তু তোমার বিয়ে করতে হয়েছে। এটাই তো সমস্যা, লেডি পুলিশকে বিয়ে করে জীবন যেন কেমন হয়ে যাবে আমার। আজকে থেকে জীবনটা শেষ হয়ে গেল। আমি তখন মারিয়াকে শক্ত করে জড়ি ধরে তার ঠোঁট জোড়া দখল করে নিলাম। তখন সেও আমাকে রেসপন্স করতে লাগলো। 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। তখন সে আমাকে শক্ত করে জড়ি ধরলো। আমি তাকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগছে আমার মানুষটাকে। তখন কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, শোনো না, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? কোনো কিছু বুঝতে পারছি না আমি। কি হয়েছে সরাসরি বলো। না মানে বুঝতে পারছি না আমি কি বলতে চাচ্ছি। তোমাকে না বুঝলে নাই, আমি গেলাম, আমার ঘুম পেয়েছে। আর তুমি যদি আমাকে নাই বলো তাহলে আমি বুঝবো কি করে? আচ্ছা কি হয়েছে আমাকে বলো না, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কিন্তু এখন তো রাত 11টা বেজে গেছে। এখন তুমি কোনো কিছুই করতে পারবে না। আরে আমি কি করতে পারবো আর না পারবো এটা তো তোমার দেখার বিষয় না। তোমার কি হয়েছে সেটা বলো। বাসা থেকে প্যাড আনতে ভুলে গেছি। আমি কি করব? এত কিছুর মধ্যে কি আর সব কিছু মনে থাকে? এখনই লাগবে নাকি সকাল পর্যন্ত চলবে? সকাল পর্যন্ত চললে আমি সকালে গিয়ে নিয়ে আসবো, যদি না হয় তাহলে এখনই গিয়ে নিয়ে আসি। এখনই তো লাগবে। তোমাদের সে কখন আমি মেসেজ করে রেখেছি, তুমি তো মেসেজটা দেখলে না। কতগুলো কল দিলাম, তুমি কলও ধরলে না। আসলে অফিসের লোকজন এসেছে ঢাকা থেকে, ওদেরকে একটু সময় দিতে হয়েছে, তাই কোনো কিছুই খেয়াল ছিল না আমার। তুমি চিন্তা করো না, নিয়ে আসছি 5 মিনিটের মধ্যে। তারপর আমি তাড়াতাড়ি করে বাইক বের করে বাইরে চলে আসলাম। বাইরে এসে বাজারে একটা
ফার্মাসি খোলা ছিল। ওখান থেকে আমি এটা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি তার কাছে এটা দিয়ে বললাম, যাও চেঞ্জ করে এসো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে, কালকে আবার আমাকে ঢাকা ফিরে যেতে হবে, পরের সপ্তাহে এসে মা বাবা তোমাকে নিয়ে যাবে। এই কথা বলতে যাবো না কিন্তু আমি এখানেই বসে থাকবো। সাহস কত বড়, ঢাকা চলে যাবে আমাকে রেখে? গেলে আমাকে একসঙ্গে নিয়ে যেতে হবে, না হলে তোমাকে ছেড়ে দেব না তো। আচ্ছা ঠিক আছে, আগে তুমি এটা চেঞ্জ করে এসো, পরেরটা পরে দেখা যাবে, আগে সকাল হোক তখন সিদ্ধান্ত নিয়ে যাবে। মারিয়া ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরেই ওয়াশরুম থেকে চলে আসলো, এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। তখন আমার কানের কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে আদর না করে এভাবে শুয়ে আছো কেন? তোমাকে অনেক আদর করতে হবে এবং পেটে ব্যথা করছে, বুঝতে পারছো না কেন? আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এইভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।